পাঠান প্রতারকের কবলে। কাজ এগিয়ে চলল অতি সন্তর্পণে, কিন্তু এর মধ্যে ঘটে গেল এক বিশ্রী কাণ্ড। ঘরের ছোটখাটো জিনিসপত্র যখন বাইরে চুপিসারে বিক্রি করে দিচ্ছিলাম, তখন আমার স্ত্রী তার ব্যবহারের সোনার গয়নাপত্রের মায়া সহজে ছাড়তে চাইলেন না। তার মাথায় ঢুকলো আর একটা চিন্তা, এগুলো বিক্রি না করে গলিয়ে একখণ্ড সোনা বানিয়ে সাথে নিয়ে যাবেন বলে মনস্থ করলেন। বেশিরভাগই ছিল বিয়ের সময় পাওয়া স্মৃতি বিজড়িত গয়নাপত্র। এগুলো কিছুতেই বিক্রি করে দিতে তার মন রাজি হচ্ছিল না। এছাড়া করাচিতে থাকাকালে শখ করে বেশ কিছু গয়না বানিয়েছিলেন। তখন করাচিতে পাকা সোনার ভরি ছিল ৩০০ টাকা মাত্র। তাই ওসব বিক্রি না করে গলিয়ে একখণ্ড সোনা বানিয়ে সাথে নিয়ে যাবেন মনস্থ করলেন। অগত্যা আমি পেশোয়ারের পুরনো কিচ্ছাখানি বাজারের এক বিশ্বস্ত স্বর্ণকারের কাছে গিয়ে হাজির হলাম। জি হ্যাঁ, পেশোয়ারের সেই ইতিহাসখ্যাত গল্পের কিচ্ছাখানি বাজারের কথা বলছি। সেখানে রয়েছে ছোট বড় বহু পুরনো আমলের স্বর্ণকারের দোকান। কিছুদিন আগে একজন স্বর্ণকারের কাছে থেকে কিছু গয়না বানিয়েছিলাম। তার কাছে ও তার কাজে ও ব্যবহারে আমরা খুবই সন্তুষ্ট ছিলাম। আমি তার দোকানে উপস্থিত হয়ে তাকে আমার প্রাইভেট গাড়িতে করে বাসায় নিয়ে এলাম। অতঃপর সৌহার্দ্যপূর্ণ কথাবার্তার পর তার কাছে আমাদের আসল উদ্দেশ্য বর্ণনা করলাম। বললাম আমার স্ত্রীর সব গয়না গলিয়ে একখণ্ড সোনার টুকরো বানিয়ে দেওয়ার জন্য। তাকে বললাম বর্তমান দিনকাল তো খারাপ, তাই এগুলো একটি খণ্ড করে ব্যাংকে জমা রেখে দেব। তার সাথে অত্যন্ত আন্তরিক পরিবেশে কথাবার্তা হচ্ছিল। তারপর আমি নির্বিঘ্নে নির্দ্বিধায় 21.5 তোলা সোনার গহনাপত্র তার হাতে তুলে দিলাম। নিক্তিটা তার দোকান থেকে গাড়িতে করে আনা হয়েছিল। অত্যন্ত হাসি মুখে বারবার আল্লাহ রাসূলের নাম নিয়ে সে বলল, আমরা হলাম কিচ্ছাখানি বাজারের খানদানি পাঠান স্বর্ণকার। আমরা কোনোদিন আমানতের খেয়ানত করি না। আপনারা নিশ্চিন্তে থাকুন। কেউ জানবেও না, শুনবেও না। আমি নিজে এসে আগামীকাল গলানো সোনা কাটায় কাটায় মেপে দিয়ে যাব। আমি আবার তাকে গাড়ি করে নিয়ে গিয়ে দোকানে পৌঁছে দিলাম। সারা রাত আমার স্ত্রীর ঘুম হলো না। অসহায় অবস্থায় পড়ে সোনার গয়নাগুলো স্বর্ণকারের হাতে তুলে দেওয়া হলো বটে, কিন্তু তার মনে কেমন যেন সন্দেহ দানা বাঁধতে থাকলো। তবে আমি সান্ত্বনা দিচ্ছিলাম, পুরনো খানদানি পাঠান, সে বিশ্বাসঘাতকতা করবে না। সে বিশ্বাসঘাতকতা করবে না। আল্লাহর উপর ভরসা রাখো। পরদিন স্বর্ণকারের আসতে দেরি হচ্ছে দেখে আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। অগত্যা নিজেই তার দোকানে গেলাম মাল ডেলিভারি দিতে। কিন্তু সোনার কথা শুনে সে আকাশ থেকে পড়লো। বলল, কিসের সোনা? কোন সোনা? সম্পূর্ণ ব্যাপারটা সে অস্বীকার করে বসলো। সোনা দানার কথা সে যেন কিছুই জানে না। মহা বিপদে পড়ে গেলাম। দিনকাল খারাপ, কাউকে কিছু বলতেও পারছিলাম না। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় বাসায় খালি হাতে ফিরে এসে স্ত্রীর কাছে বিবরণ দিলাম। শুনে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এটাই তিনি সারা রাত ধরে আশঙ্কা করছিলেন। যাক, বিপদে ভেঙে পড়লে তো আর চলবে না। তিনি কিছুটা সুস্থ হওয়ার পর আমরা বহু চিন্তা ভাবনা করে সেই স্বর্ণকার পাঠানকে বাসায় দাওয়াত করে নিয়ে আসার প্ল্যান করলাম। অবশ্য এর আগেও সে ৩-৪ বার আমাদের বাসায় এসেছিল। সম্পর্ক বেশ ভালো ছিল। পরদিন গিয়ে আমন্ত্রণ করতেই অতি স্বাভাবিকভাবে সে গ্রহণ করলো। তবে বলল, ফালতু কিছু বললে সে চলে আসবে। বিকেল 4টায় সে এলো। ড্রয়িং রুমে তাকে বসিয়ে তার সাথে আমি এবং আমার স্ত্রী অতি বিনয়ের সাথে এই ব্যাপারে খোলামেলা আলাপ শুরু করলাম। তাকে বহু অনুনয় বিনয় করে বোঝালাম আমরা তাকে বড়ই বিশ্বাস করেছি, এভাবে বাঙালিদের অসহায় অবস্থার সুযোগ দিয়ে ধোঁকা দেওয়া ঠিক হবে না। আল্লাহ নারাজ হবেন। আমরা একান্ত নিভৃতে তার সাথে কথা বলছিলাম। অবশেষে সে স্বীকার করলো সে সোনা নিয়েছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। অতএব আমাদের চিল্লাচিল্লি বাঙ্গাল মুলুকে মারা গিয়েছে। কে তাদের ফিরিয়ে দেবে? চা নাস্তার মধ্য দিয়ে তার সাথে প্রায় আধ ঘন্টা বহু অনুনয় বিনয় করে তাকে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। বলা বাহুল্য, তার সঙ্গে সমস্ত কথাবার্তা সুকৌশলে আমরা আমাদের ঘরের টেপ রেকর্ডারে উঠিয়ে ফেলি। সে কিন্তু একটু টের পেল না। হাজার হোক মোটা বুদ্ধির পাঠান তো। পরদিন আমি পেশোয়ারের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে গিয়ে উপস্থিত হলাম। 1956 সালে আমি পাঞ্জাব রেজিমেন্ট থাকাকালীন সময় এই অফিসারটি আমার ইউনিটে বিশেষ ট্রেনিং এর জন্য সংযুক্ত ছিলেন। সেই সূত্রে তার সাথে আমার
পূর্ব পরিচয় ছিল। তিনি সব শুনে সঙ্গে সঙ্গে প্রতারক স্বর্ণকারকে ডেকে পাঠালেন। প্রথমে পাঠান আল্লাহর কসম খেয়ে সবকিছু অস্বীকার করে বসলো। তারপর প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদের পর তাকে একটি চেয়ারে বসিয়ে আমার টেপ রেকর্ডারটি চালিয়ে দেওয়া হলো। মেশিনের ভেতরে নিজের গলায় অবিকল কথাবার্তা শুনে পাঠান একদম বেকুব বনে গেল। এসব তেলস্মাতি দেখে সে রীতিমতো কাঁপতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সে হাত জোড় করে সবার কাছে মাপ চেয়ে নিয়ে আমার 21.5 তোলা স্বর্ণ ফিরিয়ে দিতে রাজি হলো। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। বিরাট বিপদ কেটে গেল, কিন্তু পুলিশ সুপার তাকে শাস্তি দিতে চেয়েছিলেন। আমি বহু কষ্টে তাকে নিবৃত্ত করলাম, যাতে মামলার কোনো ঝামেলায় না পড়ি। আয়েজ খান। যাক, এসব ঘটনায় ঘাবড়ে গেলাম না, বরং আরো সন্তর্পণে খুব সাবধানে কাজ করতে লাগলাম। ক্যাম্পের কাছে 1 মাইলের মধ্যেই থাকতো আমার দুজন পরিচিত পাঠান। একজন আমার পুরাতন সুবেদার বাদশাহ গুল খান, আর একজন হাবিলদার আয়েজ খান। বাদশাগুলি পুরাতন সুবেদার, কিন্তু তাকে খুঁজে পেলাম না। আয়েজ খাঁকে পাওয়া গেল। বয়স তার 30-এর কিছু বেশি হবে। অগত্যা তাকেই ধরলাম আমাদের পাকিস্তান থেকে পলায়নের ব্যাপারে সাহায্য করার জন্য। সে আল্লাহর কসম খেয়ে কথা দিল আমাদেরকে সাহায্য করার সব রকম ব্যবস্থা করবে এবং সমস্ত ব্যাপারটা গোপন রাখবে। তার ভাইয়ের সাথে কথা বলে পরদিন এসে ফাইনাল জানাবে বলে গেল। পরদিন সে লান্ডি হোটেল বাজার থেকে তার এক পরিচিত পাঠানকে নিয়ে এলো। নাম তার আজ জামরুদ খান। আয়েজ খান জ্ঞাতি ভাই। জামরুদ খান নাকি ইতিমধ্যেই আরো দুজন বাঙালিকে পার করেছে। তার রাস্তাঘাট সবই নখদর্পণে। শুনে কিছুটা আশ্বস্ত হলাম। আমরা 3 জন মিলে পালাবার প্ল্যান ও রাস্তাঘাট নিয়ে অনেকক্ষণ সলা পরামর্শ করলাম। পেশোয়ারের অদূরে বাডাফের এয়ারফোর্স ক্যাম্পে বন্দী ছিল আমার স্ত্রীর ছোট ভাই, ফ্লাইট লেফটেন্যান্ট, পরে এয়ার কমোডর শামসের। সে ছিল এয়ারফোর্সের একজন পাইলট। পালাবার জন্য সেও সুযোগ খুঁজছিল। তাকে বিষয়টা জানালাম, সে মহাখুশিতে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। আমাকে শীঘ্র পাঠান গাইডের ব্যবস্থা করে ঠিক সময় খবর দিতে বলল। ইতিমধ্যে সে গোপনে পালাবার প্রস্তুতি নিতে লাগলো। তার অবশ্য বিশেষ কোনো অসুবিধে ছিল না, কারণ সে ছিল ব্যাচেলর, একা, পারিবারিক কোনো ঝামেলা নেই। অতএব কোনো মতে তাকে ক্যাম্প থেকে বের করে আনতে পারলেই হয়। আয়েজ খাঁর সাথে কথাবার্তা পাকাপাকি হয়ে গেল। কথা মতো প্রথম দফায় সে আমার শ্যালককে পার করবে। সে যদি শামসেরকে ঠিক মতো কাবুলে পৌঁছে দিতে পারে, তাহলে 1 সপ্তাহ পরে যাব আমরা। জনপ্রতি তাকে পারিশ্রমিক দেওয়া হবে 1000 রুপি। যাওয়ার সময় আয়েজ খাঁকে ঘর থেকে আমার বেশ কিছু দামি জিনিসপত্র দিয়ে দিলাম। সে খুব খুশি হলো এবং আমার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করবার প্রতিজ্ঞা করে গেল। 4 দিন পর আয়েজ খাঁ এসে হাজির। সে সব ব্যবস্থা ঠিক করে ফেলেছে। রাস্তায় লোকজন রেডি। আমি তার সাথে বিশদ আলোচনা করে দিনক্ষণ তারিখ ঠিক করে ফেললাম এবং শামসেরকে খবর পাঠালাম। গোপন সূত্রে শামসের আমাকে সংকেত প্রেরণ করলো, সেও প্রস্তুত। এয়ারফোর্স ক্যাম্প থেকে পলায়ন। অপারেশন এয়ারফোর্স ক্যাম্প, 12ই মে 1972 সাল, সকাল 10টা। পেশোয়ার থেকে আমরা নতুন সাদা ভক্সওয়ান গাড়ি তীব্র বেগে ছুটে চলল উত্তর পূর্ব দিকে বড় রাস্তা ধরে। গন্তব্যস্থল 10 মাইল দূরে অবস্থিত বাডাভের এয়ারফোর্স ক্যাম্প, যেখানে আটক রাখা হয়েছে এয়ারফোর্সের বাঙালি অফিসার ও পরিবারদের। গাড়ির আরোহীদের সংখ্যা 6 জন। আমি, আমার স্ত্রী, 3 ছেলে, কাইসার, সোহেল, ববি ও ছোট মেয়ে মিতা। গাড়ি চালাচ্ছিলাম আমি নিজে। বাডাভের ক্যাম্পের চারিদিক উঁচু কাঁটাতার দিয়ে ঘেরা। ঢুকবার প্রবেশ পথ শুধু একটাই, সেখানে রয়েছে সার্বক্ষণিক প্রহরী। প্রধান ফটকে গাড়ি থামতেই আমি আমার আসল পরিচয় গোপন রেখে বললাম, এই শামসি, আমি মেজর কামরান। তাড়াহুড়ো আছে, ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদের কাছে যাচ্ছি। প্যাকেটটা দিয়ে এক্ষুনি চলে আসবো। ওই সময় ক্যাম্পে খুব বেশি কড়াকড়ি ছিল না। শামসি স্যালুট মেরে গাড়ির আরোহীদের দিকে এক নজর চোখ বুলিয়েই আমাদের ছেড়ে দিল। শামসের তৈরি হয়ে তার কামরাতে বসে অধীর আগ্রহে পায়চারি করছিল, আর বারবার ঘড়ির দিকে তাকিয়ে সিগারেটের পর সিগারেট ফুঁকছিল। সে একটি ক্ষুদ্র ট্রাভেল ব্যাগ নিয়ে তৈরি হয়ে বসেছিল।
কিন্তু একা যেতে ভরসা পাচ্ছিল না, তাই সাথে নিতে চাইলো আরেকজনকে, তার অকৃত্রিম বন্ধু পাইলট অফিসার শওকত জাহান চৌধুরী। মুশকিলে পড়লাম। একজনকে গাড়িতে লুকানো যায়, কিন্তু দুইজনকে কিভাবে লুকানো সম্ভব? যাক, আমাদের হাতে নষ্ট করার মতো সময় ছিল না, তড়িৎ সিদ্ধান্ত নিতে হলো। ঢুকবার সময় আমরা ছিলাম 6 জন, আমি, আমার স্ত্রী, 4 বাচ্চা। বড় ছেলে কায়সার এখন লম্বা চড়া হলেও তখন ছিল বেশ হালকা সাইজের। তাকে পেছনের সিটে অন্যদের পায়ের নিচে চাপা দিয়ে শটান শুইয়ে ফেলে লুকিয়ে রাখলাম। সামনের সিটে আমার স্ত্রী তার পায়ের কাছে শাড়ির নিচে ছোট ছেলে ববিকে লুকিয়ে রাখলো। এই দুজনের জায়গায় এসে পেছনের সিটে গাড়িতে উঠে বসলো শামসের ও শওকত জাহান চৌধুরী। এবার আরোহী 6 জনই দেখা যাচ্ছিল, কারণ দুটি বাচ্চাকে পায়ের নিচে চাপা দিয়ে লুকিয়ে রাখা হয়েছে। ঊর্ধ্বশ্বাসে সব করতে সময় ব্যয় হলো খুব বেশি হলে 5 মিনিট। দুরু দুরু বুকে গাড়ি স্টার্ট দিলাম। গেটে পৌঁছে আগে থেকেই হাত নেড়ে সেই শান্তিকে বললাম, থ্যাংক ইউ ব্রাদার, তাড়াতাড়ি চলে এসেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিষ্টি সম্বোধনে শান্তি সাহেব খুশিতে গদগদ। স্যালুট করে হালকাভাবে গাড়ির দিকে এক নজর চোখ বুলিয়ে বেরিয়ে যেতে দিল। তার একটু সন্দেহ জাগেনি, কারণ গাড়ির ভিতর আরো সেই 6 জনই দেখা যাচ্ছিল। আমার পেছনে শান্ত সুবোধ বালকের মতো মাথা নিচু করে বসে শামসের আর শওকত জাহান চৌধুরী। তারা ভয়ে থরথর করে কাঁপছিল। আমি তীব্র বেগে গাড়ি হাঁকিয়ে চলছিলাম পেশোয়ারের দিকে। ক্যাম্প থেকে বের করে আনার অপারেশন শেষ করতে সম্পূর্ণ সময় লেগেছিল মাত্র 7 মিনিট। মাইল খানেক দূরে এসে আমি পেছনের দিকে তাকালাম, দেখলাম কোনো বিপদ নেই, কেউ অনুসরণ করছে না। পেছনে বসে শামসের আর শওকতের মুখ অজানা আশঙ্কায় একেবারে ফ্যাকাশে। এবার একগাল হেসে তাদের সম্বোধন করলাম, চিয়ার আপ বয়েজ, অল ক্লিয়ার। ভয়ে তারা কাচুমাচু হয়ে বসেছিল। এবার তাদের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো। দুজনের মুখে মুক্তির আনন্দে হাসি ফুটে উঠল। পেছন ফিরে তাকিয়ে নিশ্চিত হয়ে এবার উৎসাহ ভরে শওকত চিৎকার দিয়ে উঠল, সাবাস দুলাভাই সাবাস, আরো জোরে গাড়ি হাঁকান, আপনি দেখছি বড় কাঁচা ড্রাইভার। এবার পায়ের নিচ থেকে কায়সার আর ববিকে টেনে উঠানো হলো। পায়ের নিচে লুকিয়ে থেকে থেকে এতক্ষণে তারা ঘেমে গিয়েছিল। রাগে তারা গড়গড় করতে লাগলো। আমরা হাসতে থাকলাম। শামসের বলল, কুছ পারোয়া নেই, পেশোয়ার পৌঁছেই 2 প্যাকেট চকলেট পেয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে পেশোয়ার শহরের প্রান্তে পৌঁছে গেলাম আমরা। শামসের আর শওকতকে তাদের ড্রেস পাল্টিয়ে পাঠানি ড্রেস পরালাম, অর্থাৎ লম্বা ঢিলা সালোয়ার কামিজ। মাথায় দিলাম সাদা টুপি, এগুলো আগেই বানিয়ে রাখা হয়েছিল। এবার দুজনকে লাগছিল খাস পাঠান। প্র্যাকটিসের জন্য আমি পশতু ভাষায় জিজ্ঞেস করলাম, হালকা সুস হালদে? খুব ভালো, খুব ভালো। পাইলট অফিসার শওকত জাহান চৌধুরীর সেই সুন্দর হাসিটি আজও আমার চোখে অম্লান, কারণ সে আর ইহজগতে নেই। ঢাকা আসার কিছুদিন পর বাংলাদেশ বিমান বাহিনীর এই তরুণ সুদর্শন ফাইটার অফিসারটি 77-এর অক্টোবর অভ্যুত্থানের সময় ঢাকা এয়ারপোর্টে নির্মমভাবে নিহত হয়। যাক, গরম এক কাপ চা খেয়ে তারা দুজন চাঙ্গা হয়ে উঠল। এবার সাজিয়ে বানিয়ে তাদের সোজা নিয়ে গেলাম আয়েজ খা জামরুদ খাঁর কাছে। পেশোয়ার শহরের প্রান্তে বড় বাজারে একটি পাহাড়ি গ্রামের কাছে তারা অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই উভয়কে নিয়ে পাহাড়ের দিকে আয়েজ খা রওনা হয়ে গেল। শামসের ও শওকতকে কোলাকুলি করে আমি বিদায় দিলাম, বলে দিলাম বর্ডার পার হয়ে ওদের হাতে যেন চিঠি পাঠায়। আয়েজ খান হাত মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, হাম জরুর চিঠি লেঙ্গে। দেখতে দেখতে খুব দেখতে দেখতে দূর পাহাড়ে ওরা 4 জন মিলিয়ে গেল। আয়েজ খাঁর উপর কেন যেন আমার খুব একটা বিশ্বাস ছিল না, তাই মনটা বড় আনচান করতে লাগলো। পরদিনই এয়ারফোর্স ক্যাম্পে হইচই শুরু হয়ে গেল। 2 জন অফিসার পালিয়ে গেছে, চারিদিকে তোলপাড় হইচই খোঁজাখুঁজি, সবাই ভীত সন্ত্রস্ত। আমাদের সৌভাগ্য, আমরা যে ঢুকে তাদেরকে ক্যাম্প থেকে বের করে নিয়ে এসেছিলাম সেটা কেউ টের পায়নি। খুব সম্ভব শান্তিরা নিজেদের যান বাঁচাবার জন্য সাদা গাড়ি ঢোকার কথা বেমালুম চেপে যায়, তা না হলে বড় রকমের বিপদ হয়ে যেত। দুদিন খুবই দুশ্চিন্তায় কাটলো। যাক, আমাদের কোনো বিপদ হলো না, আল্লাহ মেহেরবান। 4 দিন পর চুপি চুপি রাত 10টায় আয়াজ খান এসে হাজির। মুখে তার হাসির ঝলক। বলল,
খুশ রহে সাব, দুজনকে ঠিকঠাক বর্ডার পার করে দিয়ে এসেছি। ওরা সহি সালামতে কাবুল পৌঁছে গেছে। জানে ভাই একবার দেখে নিয়ে সে চুপি চুপি শামসেরের নিজ হাতে লেখা ইংরেজি চিঠিখানা আমার হাতে গুঁজে দিল। আমি তাকে বহুত বহুত ধন্যবাদ দিলাম এবং এ কদিন তাকে ওদিকে আসতে মানা করলাম, কারণ মিলিটারিরা ওদের খোঁজাখুঁজি করছে। বললাম তোমারও বিপদ হতে পারে। শুনে আয়েজ খা খুব ঘাবড়ে গেল, আর কথা না বাড়িয়ে এক লাফে পেছন দিকে দেওয়াল টপকে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। খান চলে গেলে আমি চিঠিখানা খুলে ভালো করে পরখ করতে লাগলাম। হ্যাঁ, শামসেরের হাতের লেখা চিঠি বটে, তবে চিঠির নিচে বাম কোণে ছিল একটি ছোট্ট ক্রস চিহ্ন। আমি সংকেত বুঝে গেলাম, অর্থাৎ এই পাঠানটা নির্ভরযোগ্য নয়। সংকেতটা যাওয়ার আগেই আমরা ঠিক করে নিয়েছিলাম। শামসেরের আহ, সাবধান বাণী পেয়ে আমি চিন্তায় পড়ে গেলাম। আয়েজ খাকে আর বিশ্বাস করা যায় না। দুজন অফিসার পালিয়ে যাওয়ার পর বাবা বাডাভের এয়ারফোর্স ক্যাম্পে কড়াকড়ি বেড়ে গেল। উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়ে গেল। বহু লোককে জিজ্ঞাসাবাদ করা হলো। সাদা পোশাকধারী লোকজনদের আনাগোনা থেকে মনে হলো আমার উপরে মিলিটারি টিকটিকির লোকজন সতর্ক দৃষ্টি রাখছে। এমত অবস্থায় আমার পলায়নের প্ল্যান প্রোগ্রাম মাথা থেকে আপাতত সরিয়ে দিলাম এবং কিছুদিন একদম চুপচাপ ও নিষ্ক্রিয় হয়ে পড়ে রইলাম। আয়েজ খাও সেই যে দেয়াল টপকে ভোর দৌড় দিল, আর দ্বিতীয়বার আমার সাথে মোলাকাত করতে আসেনি। খুব সম্ভব সে নিজেও এয়ারফোর্স ক্যাম্পে খোঁজাখুঁজি ও তদন্তের সংবাদ পেয়ে গিয়েছিল, তাই আমার কাছে ঘেঁষা আর তার বিপদ মনে করেছে। প্রায় 2 মাস চুপচাপ পড়ে থাকলাম। ক্যাম্পের ছকে বাঁধা গতানুগতিক জীবন প্রবাহ, সকালে উঠে বাধ্যতামূলক শারীরিক কসরত, তারপর সারাদিন ঘুমানো, গল্প গুজব, পড়া, দাবা খেলা, বিকেলে নিয়মিত ব্যাডমিন্টন খেলা, রাত্রিবেলা ক্যাম্পের মহিলারা জড়ো হতেন আমার কামরায় টিভি দেখতে। পুরো ক্যাম্পে তখন শুধু আমার কাছেই ছিল ওই একটি মাত্র টেলিভিশন সেট। দিনকাল এভাবেই গড্ডালিকার মতো গড়িয়ে চলল। 2 মাস নির্বিঘ্নে কেটে গেল, কোনো বিপদ ঘটলো না। তাই দেখে আমি আবার নতুন উদ্যমে আমাদের পলায়নের প্ল্যান প্রোগ্রাম শুরু করবার সিদ্ধান্ত নিলাম। সুবেদার গুল বাদশাহ খানকে অবশ্যই আমার খুঁজে বের করতে হবে। পেশোয়ারের উপকণ্ঠে একটি গ্রামে তার ঠিকানার কথা মোটামুটি আমাকে সে জানিয়েছিল এবং সেখানে যাওয়ার দাওয়াতও করেছিল। তাকে এবার গোপনে হন্য হয়ে খুঁজতে লাগলাম। বহু চেষ্টা চরিত্রের পর অবশেষে তার খোঁজ পেলাম। পেশোয়ারের উপকণ্ঠে বাড়াহ বাজারের কাছে একটি গ্রাম, সেখানে একটি ক্ষুদ্র আটা ভাঙানোর মিলের কাছে তার বাসস্থান। সে এবং তার ভাই ওই মিলের মালিক। সুবেদার বাদশাহ গুল খান। সুবেদার বাদশাহ গুল খান ছিল ধার্মিক ব্যক্তি, বয়স 50-এর কাছাকাছি। এককালে সে ছিল আমার অধীনস্থ বিশ্বস্ত সুবেদার। 1963 সালে আমি যখন রংপুর ঠাকুরগাঁও সেক্টরে ইস্ট পাকিস্তান রাইফেলসের উইং কমান্ডার, তখন সে ছিল রংপুরের চিলমারি বন্দরে অবস্থিত আমার অধীনস্থ একটি ইপিআর কোম্পানির অধিনায়ক। নদীর ভাঙনের ফলে পুরনো চিলমারি বন্দরের এখন অস্তিত্ব আছে কিনা জানি না, তবে চিলমারি এলাকার প্রবীণ লোকজন এখনো হয়তো এই পাঠান সুবেদারটির কথা স্মরণ করতে পারেন। একদিন দুপুরবেলা সালোয়ার কামিজ পরে সাধারণ বেশে তার কাছে গিয়ে হাজির হলাম। কলের ঘড়াত ঘড়াত শব্দে সে কিছু তন্দ্রাভিভূত ছিল। হঠাৎ আমাকে দেখে একেবারে হতভম্ব হয়ে গেল। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে আমাকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করে বলল, আরে সাব, আপনি আপনি এখানে? আমার কি কিসমত। আমি বললাম, সুবেদার সাব, বহুত কথা আছে, বহুত কথা। আরে সাব, কথা পরে হবে, আগে আরাম করে বসেন, গরিবদের ঘরে একটু চা খান, তারপর কথা হবে। এই বলে সে আমাকে বহুত ইজ্জত করে একখানি খাটিয়ার উপর বসালো। আমাকে বহুত সম্মানের সাথে চা নাস্তা খাওয়ালো। বাচ্চা কাচ্চা বেগম সাহেবার কথা জিজ্ঞেস করলো। এসব কুশলাদি সুলভ কথাবার্তা বিনিময়ের পর তাকে আমি আস্তে আস্তে আমাদের পালিয়ে যাওয়ার কথা খুলে বললাম। প্রস্তাব শুনে বাদশা খান বড়ই চিন্তায় পড়ে গেল। মাথায় হাত দিয়ে অনেকক্ষণ ভাবতে লাগলো। তারপর অনেক ভেবে চিনতে ধীরে ধীরে বলল, স্যার, আপনি আমার পুরনো অফিসার, আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করা আমার ফরজ, তবে এটা একটা কঠিন কাজ।
আমি আমার গোত্রের কয়েকজনের সাথে পরামর্শ করে আপনাকে জানাবো। মেহেরবানি করে আমাকে 2 দিন সময় দিন। এ ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিয়ে আমি নিজে আপনার কাছে এসে কথা বলবো। আমি এরকমই জবাব তার কাছে আশা করছিলাম। বাদশা খান ভালো করে না বুঝে কোনো কাজ হাতে নেয় না। এবার আমি খাটিয়া থেকে আসন ছেড়ে উঠতে উঠতে বললাম, সুবেদার সাহেব, তাহলে আমি শুক্রবার দিন তোমার জন্য ক্যাম্পের বাইরে ক্রিকেট মাঠের দিকে তাকিয়ে অপেক্ষা করব। জরুর সাহেব, জরুর। আমি ওখানে সকালের দিকে পৌঁছে যাব। আপনি একটুও ফিকির করবেন না। বাদশা খানের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে এলাম। কেন জানি না, তার উপর বরাবরই ছিল আমার অন্ধবিশ্বাস। ঠাকুরগাঁয়ে 1966 সালে যখন ইপিআর হেডকোয়ার্টারে, বর্তমানে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ, 4 মিনারওয়ালা মসজিদটি বানায়, তখনই ওই পবিত্র কাজের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব সুবেদার বাদশা গুলের উপরই ছেড়ে দিয়েছিলাম। ঠাকুরগাঁয়ের সেই সুন্দর মসজিদটি আজও বিদ্যমান, কিন্তু নির্মাণ সময়ের সেই সুবেদার কমান্ডারটি সুদূর শহরের এক অখ্যাত গ্রামে হারিয়ে গেছে। চাকরি জীবনে কোনো কাজে কোনোদিনই সে ফেল করেনি। বড়ই বিশ্বস্ত পাঠান, এবারও সে ফেল করবে না। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমি ক্যাম্পে ফিরে এলাম। 2 দিন অধীর আগ্রহে কাটালাম। তৃতীয় দিন দুপুরে ক্যাম্পের বাইরে মাঠের দিকে বাদশা খানকে ঘোরাফেরা করতে দেখা গেল। আমি তার জন্যই ওই দিন ভোরবেলা থেকে মাঠের দিকে সারাক্ষণ নজর রাখছিলাম। দেখলাম তার সঙ্গে রয়েছে আর একজন পাঠান। আমি কাল বিলম্ব না করে চুপচুপি ক্যাম্প থেকে বেরিয়ে গিয়ে তার সাথে মিলিত হলাম। আমরা কিছু দূর একসাথে হেঁটে গিয়ে একটি ঘোড়ার গাড়ি নিয়ে পেশোয়ার স্টেডিয়ামের উত্তর দিকে পৌঁছে নেমে গেলাম। বাদশা খান পরিচয় করিয়ে দিল তার ভাতিজার সাথে, নাম মিয়াদাদ খান, বয়স 30-এর মতো হবে। আমরা স্টেডিয়ামের বাইরে লম্বা পাইন গাছের ছায়ায় একটি নিভৃত কোণে অন্তরঙ্গ পরিবেশে গোপন আলোচনায় লিপ্ত হলাম। বাদশা খান আমাকে জানালো সে তার গোত্রের বিজ্ঞজনদের সাথে কথা বলেছে। তার আপন ভাতিজা মিয়াদাদ খানকে দেখিয়ে বলল, এসব ব্যাপারে আমার ভাতিজা খুব পারদর্শী। বেশ কয়েকবার ব্যবসার কাজেই সে ওই পাহাড়ি পথে আসা যাওয়া করেছে। সেই এখন আমাকে এবং আমার পরিবারকে ওই পথে বর্ডার পার করে কাবুল পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে। দুজন বহু চিন্তা ভাবনা করে সে তার আপন ভাতিজা মিয়াদাদকে এই দায়িত্ব অর্পণ করেছে। কারণ এরকম মুশকিল কাজে তার আপন ভাতিজা ছাড়া আর কাউকেই বিশ্বাস করতে পারে না। আমি স্মিত হাস্যে জিজ্ঞেস করলাম, সুবেদার সাহেব, ভাতিজার উপর আমি পুরোপুরি ভরসা করতে পারি কিনা? বাদশা খান আমার হাত ধরে বলল, স্যার, আমার ভাতিজাকে আপনার নিজের ভাতিজা মনে করবেন। ইনশাল্লাহ আমার ভাতিজা আপনার পরিবারের জন্য যে কোনো ঝুঁকি নিতে পিছপা হবে না। আপনি আমার কত ভালো অফিসার ছিলেন, আমাকে কত ইজ্জত করেছেন, আমি তাকে ভালো করে বুঝিয়ে বলেছি। অতঃপর আকাশের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, সাব, हमारा भतीजा मार जाएगा लेकिन बेईमानी नहीं करेगा। এই বলে সে মেয়াদাদের হাত টেনে এনে আমার হাতে সঁপে দিল। আমি অভিভূত হয়ে গেলাম। আগেই বলেছি, বাদশা খানের উপর ছিল আমার অগাধ বিশ্বাস। অতএব আমি তৎক্ষণাৎ তার প্রস্তাবে বিনা দ্বিধায় রাজি হয়ে গেলাম। স্টেডিয়ামের বাইরে মাঠের সবুজ চত্বরে বসে চাল গোজা খেতে খেতে আমরা ক্যাম্প থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার খুঁটিনাটি প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। মিয়াদাদ পলায়নকালে যেসব পাহাড়ি রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাবে তার একটা বিশদ বিবরণ দিল। দেখলাম এদিকের পাহাড়ি এলাকা এবং পাহাড়ি গোত্রদের সম্বন্ধে সে ভালো জ্ঞান রাখে। মিয়াদাদ জানালো বেশ কয়েকটি স্থানে আমাদের উঁচু পাহাড় দিয়ে হাঁটতে হবে, কয়েকটি স্থানে বাজি উপজাতি বস্তি এগিয়ে যেতে হবে। সে 3-4টি খচ্চর নেওয়ার চেষ্টা করবে, তবে পাহাড়ি এলাকায় খচ্চর চড়া তত সুবিধার নয়। ভাতিজার মুখে এসব বিবরণ শুনে বাদশা খান বলে উঠল, সাব, এত কষ্ট কি বেগম সাহেব আর বাচ্চারা করতে পারবে? আমি আবার ভালো করে চিন্তা করে আপনি আবার ভালো করে চিন্তা করে দেখেন, আমার কাছে এটা বড় মুশকিল কাম মনে হচ্ছে। আমি বললাম, বাদশা খান, আমরা পারবো। আল্লাহর রহমতে আমার পরিবারের সবাই এখনো বহুত ফিট আছে। তুমি শুধু দোয়া করো আমার ভাতিজাকে একটু হিম্মত দাও। আমার দৃঢ়তা দেখে বাদশা খান অবাক হয়ে গেল। আমি মেয়াদাদকে বললাম, ভাতিজা, তুমি 2-3 জন লোক নিয়ে পাহাড়ি রাস্তাটা আবার ভালো করে জরিপ করে নাও। 3-4 দিন সময় নাও, এর মধ্যে আমিও তৈরি হয়ে যায়।
সে একমত হলো। 1 ঘন্টার মিটিং এ আমরা পলায়ন অভিযানের মোটামুটি সব প্রোগ্রাম চূড়ান্ত করে ফেললাম। বাদশা খান স্পষ্টভাবে তার ভাতিজাকে বলে দিল, দেখো বেটা, সবকিছু বুঝে শুনে পাক্কা কাম করবে। আমার স্যার আর বেগম সাব যেন কোনোভাবেই মুসিবতে না পড়ে, খবরদার। মেয়াদা তার চাচাজানকে নিশ্চিত আশ্বাস প্রদান করলো। এবার আমরা উঠলাম। আমি ভাতিজার হাতে প্রাথমিক খরচপাতির জন্য 100 টাকার 5খানা নোট বুঝে দিলাম। বাদশা খানকে কিছু দিতে গেলাম, সে কিছুতেই নিল না। বলল, সাব, আল্লাহ করুক আপনি বিবি বাচ্চা সহ ঠিকঠাক কাবুল পৌঁছান, এটাই হবে আমার বড় পাওনা। আপনার জন্য আমি নিজে বহুত চিন্তায় আছি। কিছু দূর আমরা একসাথে হাঁটলাম, তারপর আশেপাশে একটু দেখে নিয়ে তারা দুজন বিদায় নিল। আমার মনে কোনো সন্দেহ রইল না যে বৃদ্ধ বাদশা খান আগের মতোই আমার প্রতি পূর্ণ অনুগত রয়েছে। বলা বাহুল্য, বিশ্বস্ত পাঠানদের মতো বড় বন্ধু আর হয় না। দোস্তের জন্য জান কোরবান দিতেও তারা পিছপা হয় না। আবার উল্টোটাও রয়েছে, দুশ্মনের উপর বদলা না নেওয়া পর্যন্ত ওরা ক্ষান্ত হয় না। প্রথমে ভেবেছিলাম আমি আমার ফ্যামিলি নিয়ে একাই যাব, কিন্তু এখন মেয়াদাদের কাছে বিপদসংকুল রাস্তায় বিশদ বিবরণ আর বৈরী উপজাতীয়দের কথা শুনে বেশ চিন্তিত হয়ে পড়লাম। তাই ভাবলাম আমাদের সঙ্গে আর একটা ফ্যামিলি থাকলে অজানা অচেনা রাস্তায় বেশ একটু ভরসা পাওয়া যাবে। একথা ভেবে আমি আর একজন অফিসারকে সঙ্গে নেওয়ার জন্য মনে মনে খুঁজতে লাগলাম, কিন্তু কাকে পাওয়া যাবে? কেউ কি এত দুর্গম পাহাড় পর্বত অতিক্রম করে পালাবার ঝুঁকি নিতে রাজি হবে? পলায়নের সাথী। পেশোয়ারে আমাদের ক্যাম্পে থাকতেন কর্নেল মাসরুরুল হক, পরবর্তীকালে কাতারের রাষ্ট্রদূত ব্রিগেডিয়ার মাসরুরুল হক। উনি আমাকে আগে দু একবার আকার ইঙ্গিতে বলেছিলেন পাকিস্তান থেকে পালিয়ে যাওয়ার একটা ব্যবস্থা নিতে। কথাটা হঠাৎ মনে পড়ায় ছুটে গিয়ে পালাবার প্রস্তাবটা প্রথম তার কাছেই পড়লাম। মাসরুরুল হক ছিলেন বরাবরই দারুণ মুডি ও হুজুগের মানুষ। প্রস্তাবটা শুনে একেবারে লাফ দিয়ে উঠলেন। সজোরে বিরাট ঝাঁকুনি দিয়ে আমার সাথে হাত মিলালেন। বললেন, দোস্ত, এতদিনে তুমি একটা কাজের কথা বললে, এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। তোমার সাথে আমিও যাব। এই শালাদের দেশে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। জোশের বশে হাত গুটিয়ে একেবারে উচ্চকণ্ঠে চেঁচিয়ে উঠলেন, জয় বাংলা। আমি তার প্রবল উচ্ছ্বাসকে নিবৃত্ত করে বললাম, মাসুদ ভাই, একটু সবুর করুন, আস্তে আস্তে কথা বলুন, কেউ শুনলে বিপদ হবে। আগে প্ল্যানটা শুনুন, তারপর আপনার সম্মতি আছে কিনা জানান। তিনি সঙ্গে সঙ্গে বলেন, দোস্ত, জলদি বলো তুমি কিভাবে, কোন দিকে পালাতে হবে, আমিও প্রস্তুত। তাকে বললাম, মাসুদ ভাই, ধীরে সুস্থে শুনুন। রাস্তা হলো খাইবার গিরিপথে পশ্চিম পাশ দিয়ে উঁচু পর্বতমালা আর পাহাড়গুলো ক্রস করে আমাদের আফগানিস্তান পৌঁছাতে হবে। আমাদের পাহাড়ে পাহাড়ে হাঁটতে হবে, সব মিলে প্রায় 80 মাইল রাস্তা। এবার ভেবে দেখুন এভাবে ঝুঁকি নিতে পারবেন কিনা। রাস্তার প্রাথমিক বর্ণনা শুনে তার মুখ শুকিয়ে গেল। বললেন, বাপরে, এটা তো ভাই বড় মুশকিল ব্যাপার দেখছি। রোজির শরীর তো ভালো না, ও কি হাঁটতে পারবে? আমি বরং তার সাথে একটু আলাপ আলোচনা করে নিই। তুমি কাল সকালে এসো ভাই, আমরা হ্যাঁ না একটা সিদ্ধান্ত জানাবোই। রোজি অর্থাৎ মিসেস মাসরুল হক একজন উচ্চশিক্ষিতা ও অত্যন্ত মার্জিত স্বভাবের ভদ্রমহিলা। কর্নেল হক সবসময় তার পরামর্শেই চলেন। আমি বিদায় নিয়ে চলে গেলাম। পরদিন আবার তার কামরায় গিয়ে উপস্থিত হলাম। বারান্দায় বসে একান্ত নীরবে আমরা আলোচনা করছিলাম। পাশে বসে মিসেস হক। কর্নেল মাসরুরুল হক সুর নরম। তিনি ধীরে ধীরে বললেন, দোস্ত, তোমার পাহাড় পর্বত ডিঙিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান তো বড়ই কঠিন অ্যাডভেঞ্চার। পরিবার নিয়ে তুমি কিভাবে এরকম ঝুঁকি নেবে? রানী কি রাজি হয়েছে? আমি বললাম, হ্যাঁ, সে রাজি হয়েছে। ও কি 80 মাইল রাস্তা এভাবে হাঁটতে পারবে? নিশ্চয়ই, অসম্ভব। আমি রানীকে জিজ্ঞেস করব। সে সীমান্তের পাহাড়ি রাস্তা যে কি জিনিস তা বুঝতে পারেনি। আমি তাকে শান্ত করে বললাম, মাসুল ভাই, ওকে জিজ্ঞেস করে কি করবেন? সে তো রাজি আছেই। আপনি এখন আপনাদের কথা বলুন। বুদ্ধিমতীর মতো মিসেস মাসুল হক পাশে বসে চুপ করে সব শুনছিলেন। তার দিকে একবার তাকিয়ে নিয়ে এবার ধীর স্থির শান্ত কণ্ঠে মাসুল হক বলতে শুরু করলেন, আমি দেখো ভাই, আমি আর রোজি এ নিয়ে সারা রাত অনেক চিন্তা ভাবনা করেছি।
আমি এখনই যেতে প্রস্তুত, কিন্তু ওর তো ভাই ব্লাড প্রেশার, আরো অনেক অসুবিধা। এত উঁচু পাহাড় দিয়ে হাঁটাহাঁটি করা ওর পক্ষে সম্ভব নয়। এছাড়া বাচ্চারা তো ছোট, রোজই, তাই এভাবে রিস্ক নিতে মোটেও রাজি নয়। আমি বললাম, ঠিক আছে, তাহলে বাদ দিন। লেডিসদের ওপর তো জোর করা যায় না। আপনারা না গেলে আমরাও একা যাব না। পাহাড়ি অজানা অচেনা রাস্তায় একা একা পরিবার নিয়ে যাওয়া যায় না। তাই ভাবছিলাম আপনারা রাজি হলে আমরাও যেতাম। কর্নেল মাসরুল হক অন্য একটি প্রস্তাব দিলেন। বললেন, দোস্ত, তুমি খাইবার পাস দিয়ে গাড়ি করে পালিয়ে যাওয়ার একটা প্ল্যান করো। ওটাতে রোজিও রিস্ক নিতে রাজি আছে। কোনো মতে ল্যান্ডিং হোটেল পেরিয়ে তুরখাম পৌঁছে গেলে সেখান থেকে ডানে বাঁয়ে সামান্য কিছু পাহাড়ি রাস্তা ক্রস করতে কোনো অসুবিধা হবে না। তুমি কি মনে করো? আমি বিকল্প প্রস্তাব ধৈর্য ধরে শুনলাম। তাকে বললাম, ঠিক আছে মাসুল ভাই, আমি কয়েকদিনের মধ্যেই খাইবার পাস দিয়ে পালাবার একটা প্ল্যান ঠিক করে আপনাকে জানাচ্ছি, কিন্তু ততদিন আপনি ব্যাপারটা খুব গোপন রাখুন। তিনি তৎক্ষণাৎ তার মুখে হাত চাপা দিয়ে বলেন, সর্বনাশ, এসব কথা কি প্রকাশ করা যায়? মারা পড়বো। তুমি খুব সাবধানে কাজ করো ভাই। দেয়ালেরও কান আছে। পাঞ্জাবিরা জানতে পারলে এক্ষুনি আমাদের গুলি করে মেরে ফেলবে। বহুত হারামি জাত ওরা। আমি জানতাম খাইবার পাস দিয়ে গাড়ি করে পালানোর চিন্তা করা একেবারে বৃথা, কারণ ওদিক দিয়ে বাঙালিরা যাতে কোনোভাবে পালিয়ে যেতে না পারে, তার জন্য খাইবার পাসে ৩-৪ জায়গায় রাস্তার উপর স্পেশাল চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। এ পথে পালাতে গিয়ে ইতিমধ্যে অনেক সিভিলিয়ান বাঙালি ধরা পড়ে এখন পেশোয়ারের জেলে পড়ছে। কোনো সামরিক ব্যক্তি ধরা পড়লেই তো কথাই নেই, গুলি করে ওরা মেরে ফেলতেও পারে। এসব কথা তারও ভালো করে জানা। তবু আমি প্রকাশ্যে তার প্রস্তাব নাকচ করলাম না, চেপে গেলাম। আসলে এসব ব্যাপারে কাউকে জোর করে রাজি করানোর প্রশ্নই আসে না। হাজার হোক পরিবার সহ জীবন মরণের ঝুঁকি নেওয়ার ব্যাপার। যাই হোক, সবকিছু বিবেচনা করে আমার খাতা থেকে কর্নেল মাসরুল হকের নাম বাদ দিয়ে রাখলাম এবং গোপনে গোপনে অন্য কোনো অফিসারকে পটাবার চেষ্টায় থাকলাম। ক্যাম্পে আমার পাশে থাকতেন ক্যাপ্টেন শওকত আলী, ইঞ্জিনিয়ার কোরের এক তরুণ অফিসার। স্বামী স্ত্রী দুজনই তরুণ। ভাবলাম তারা হয়তো ঝুঁকি নিতে পারবে। প্রথমে প্রস্তাবটা শুনে শওকত খুব পুলকিত হলেও শেষ পর্যন্ত রাস্তার বিপদসংকুল অবস্থার কথা শুনে তার স্ত্রী পিছিয়ে গেলেন। তিনি যেতে রাজি হলেন না। তাদের ছিল ১ বছরের ছোট ছেলে। অগত্যা ক্যাপ্টেন শওকতকে বাদ দিলাম। অবস্থা দৃষ্টে মনে হলো এভাবে বিপদ মাথায় নিয়ে কেউ পালাতে রাজি হবে না। আমাদের ক্যাম্পের আর এক তরুণ অফিসার, মেজর মাহতাব, তার কাছে গোপনে কথাটা পারলাম। তিনি খুবই উৎসাহিত হলেন এবং স্বামী স্ত্রী দুজনে যাত্রার ব্যাপারে গভীর আগ্রহ দেখালেন। তারা সব খুঁটিনাটি ভালো করে জেনে গভীর আলোচনায় মগ্ন হলেন। দুদিন দুরাত চিন্তা ভাবনা করলেন। অবশেষে মেজর মাহতাব আমার কামরায় উপস্থিত হয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে তার অপারগতার কথা জানালেন। তিনি বললেন, হামিদ ভাই, সত্যি আমি বড় দুঃখিত। আমরা অনেক চিন্তা ভাবনা করলাম। আমার স্ত্রী পালাবার জন্য দুপায়ে খাড়া। তিনি এখনো যেতে প্রস্তুত, কিন্তু আমি দেখলাম এই পাহাড়ি রাস্তায় আমরা দুজন হাঁটতে পারলেও বাচ্চা দুটো তো একেবারে ছোট। এছাড়া আফ্রিদি পাঠানদের এলাকায় কখন কি যে হয় বলা যায় না, কারণ ওদের তো বিশ্বাস নেই, কখন কি করে বসে। তা অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম পাহাড়ি পথে ফ্যামিলি নিয়ে এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আপনি কিছু মনে করবেন না আমির ভাই, তবে আপনারা যান। আমি বললাম, ভাবির সাহসের প্রশংসা করি, তবে এটা ঠিক, রাস্তাটা খুবই বিপজ্জনক। পথে যে কোনো বিপদ ঘটতে পারে। তবে আমি এখনো কিছু ঠিক করিনি। আপনারা কেউ সাথে না গেলে আমরাও একা যেতে সাহস পাচ্ছি না, বুঝলেন তো? অন্য কোনো একটা সহজ রাস্তা বের করা যায় কিনা দেখুন না ভাই, তাহলে হয়তো রিস্ক নেওয়া যেতে পারে। মেজর মাহাতাবের প্রস্তাব। হ্যাঁ, আছে। আমি বিস্তারিত জানাবার চেষ্টা করছি। আপনাকে সময় মতো জানাবো। তবে আমাদের পলায়নের কথাগুলো খুব গোপন রাখবেন। দ্বিতীয় কোনো ব্যক্তি যেন না জানে। আপনাকে কথা দিচ্ছি, এইসব কথা আর কেউ জানবে না। জানলে তো সবাই আমরা বিপদে পড়বো, আমিও পড়বো। আপনাকে প্রতিজ্ঞা করে বলছি, কেউ জানবে না। আমার হাত ধরে তিনি কথা দিলেন। আমি কিছু মোটেও নিরাশ হলাম না, কারণ আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম, কেউ আমাদের সাথে আসুক বা না আসুক, আমরা পাকিস্তান থেকে পালিয়ে যাবই যাব। তা যত কঠিন অভিযানই হোক। বিকল্প কোনো রাস্তা বের করার সময়ও ছিল না। এছাড়া ক্যাম্পে অন্তরীণ থেকে এসব বিকল্প প্ল্যান প্রোগ্রাম করা সহজ কাজ ছিল না। অবস্থা দৃষ্টে মনে হলো আমাদের সাথে এভাবে ঝুঁকি নিয়ে যেতে কেউ রাজি হবে না। শেষ পর্যন্ত হয়তো একাই যেতে হবে। মানসিকভাবে সেভাবে প্রস্তুতি নিলাম। যাক, সর্বশেষ চেষ্টা হিসেবে
আমি একদিন ক্যাম্পের আর একজন অফিসার মেজর মান্নানকে কৌশলে কথাটা বললাম। কি আশ্চর্য, তিনি এবং মিসেস মান্নান সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। তার আনন্দে দারুণ উত্তেজিত হয়ে পড়লেন। বললেন, ভাই, আমরাও এই ধরনের চিন্তা করছিলাম, কিন্তু পালাবার পথ খুঁজে পাচ্ছিলাম না। আপনি এক্ষুনি বললে আমরা এক্ষুনি যেতে প্রস্তুত। আমি খুব খুশি হলাম, অন্তত একটি ফ্যামিলি পাওয়া গেল যারা আমাদের সাথে যাওয়ার জন্য একান্ত আগ্রহ দেখালেন। এবার মনের সাহসও দ্বিগুণ হয়ে গেল। তাদের ব্যাপারটা অতি গোপন রাখতে বললাম, যেন বাচ্চারাও জানতে না পারে। তাদের উৎসাহ উদ্দীপনা দেখে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ রইল না যে তারা আমাদের পলায়ন অভিযানে সামিল হতে প্রস্তুত। উভয়কে স্পষ্টভাবে জানিয়ে দিলাম, পালাবার প্ল্যান প্রোগ্রাম সম্পূর্ণ তৈরি। এখন থেকে যে কোনো মুহূর্তে তাদেরকে ক্যাম্প থেকে বেরিয়ে পড়ার ডাক দিতে পারি। নোটিশ পাবেন মাত্র 5 ঘন্টা আগে। তারা জানালেন, হামিদ ভাই, আমরা এই মুহূর্ত থেকে আপনার গ্রিন সিগন্যালের অপেক্ষায় রইলাম।